সবাই চুপচাপ কেন আজকে তো? হ্যাঁ, না স্যার। মনে হচ্ছে সবারই মন খারাপ ক্লাস হতে নাকি। নো আচ্ছা স্যার। দেখো, আমার স্লাইডটা দেখাচ্ছি আমি। তো আমরা পড়াইছিলাম লাস্ট কতটুকু পর্যন্ত? মৃন্ময় বলো দেখি, প্রেসক্রিপশনের পার্ট বলছিলাম কি কি, কয়টা এবং কি কি দেখি একটু বলো তো। স্যার প্রেসক্রিপশনের পার্ট স্যার তিনটা স্যার হুম। মেইনলি। একটা কি কি? স্যার হিডিং, বডি আর স্যার ক্লোজিং। হ্যাঁ আচ্ছা, তারপরে কে বলবা? নিশি বলো, নিশি বলবো হচ্ছে বডিতে পার্ট, যে পার্ট গুলা থাকে প্রেসক্রিপশনের সেগুলা কি কি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। স্যার, স্যার আমি পড়ি নাই স্যার, এই চ্যাপ্টারটা এখনো পড়ি নাই। কে বলতে পারবা বলো। তো সাবস্ক্রিপশন, সুপারস্ক্রিপশন, সাবস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সিগনেচুরা। সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন এন্ড সিগনেচার, সিরিয়ালি যদি বলি আর কি। আচ্ছা গুড মিনমা, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেসক্রিপশন। আমরা বলছি যে প্রেসক্রিপশন যখন একজন ডক্টর রাইট করে তখন সে হচ্ছে বিভিন্ন ধরনের শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশন ইউজ করে। তো কি কি ধরনের অ্যাব্রিভিয়েশন হচ্ছে প্রেসক্রিপশনের মধ্যে থাকে, এখানে একটা লিস্ট আছে। যেমন হচ্ছে মেইনলি বেশি যেগুলা ইউজ হয়, যেমন হচ্ছে বিড। বিড মানে হচ্ছে টোয়াইস এ ডে, মানে দিনে দুইবার। কোন একটা ওষুধের সামনে যদি বিড লেখা থাকে তার মানে হচ্ছে টোয়াইস এ ডে। তারপর হচ্ছে আইএম, আইভি। আইএম মানে হচ্ছে ইন্ট্রামাসকুলার, তারপর হচ্ছে আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস। তার মানে হচ্ছে তুমি একটা ড্রাগকে যখন কোন, মানে বিশেষ করে ইনজেকশন ফর্মে যদি হয় তাহলে তুমি এটাকে ব্রেইনের মধ্যে ডিরেক্টলি দিতে হবে নাকি মাসেলের মধ্যে দিলেও হবে। যেমন হচ্ছে আহ, তোমার ইনসুলিন যেই ইয়াগুলো আছে, ইনসুলিন যখন অ্যাডমিনিস্টার করা হয় একজন ডায়াবেটিক পেশেন্টকে তখন তাকে এটা হচ্ছে মেইনলি ইন্ট্রামাসকুলার দেওয়া হয়, মাসেলের মধ্যে দেওয়া হয়। আবার হচ্ছে আমরা যে বিভিন্ন নেই, কি বলে এটাকে, ভ্যাকসিন নেই। ভ্যাকসিন বলতে যেমন হচ্ছে হ্যাপাটাইটিসের ভ্যাকসিন, এগুলো হচ্ছে মাসেলের মধ্যে দেওয়া হয় এবং এগুলোর সামনে লেখা থাকে হচ্ছে আইএম, শর্ট ফর্ম ইন্ট্রামাসকুলার। আর ইন্ট্রাভেনাস মানে হচ্ছে ডিরেক্টলি ভেইনের মধ্যে, ব্লাড ভেইনের মধ্যে যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় ইন্ট্রাভেনাস ড্রাগ। তারপর হচ্ছে আরো যেগুলা ইউজ করা হয় যেমন হচ্ছে স্টেট। স্টেট মানে হচ্ছে অ্যাট ওয়ান্স। তারপর হচ্ছে কুইড, কিউআইডি যেটা আর কি, সেটা হচ্ছে 4 টাইমস এ ডে। এটাও লেখা যায়, অথবা এটাকে লেখা আরেকটা ওয়েতে লেখা যায়, দেখো যে Q6H, যেটা যে এভরি 6 আওয়ার। এখানে এটাও হইতে পারে যে এভরি 4 আওয়ার, এভরি 8 আওয়ার। এখানে জাস্ট 6 এর জায়গায় 4 হইতে পারে, 6 এর জায়গায় 8 হইতে পারে। টিড মানে হচ্ছে 3 টাইমস এ ডে। তো এই জিনিসগুলো হচ্ছে মেইনলি তোমাদের এই লিস্টে হচ্ছে মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে, কারণ এখান থেকে মানে যদি এমসিকিউ টাইপ কোশ্চেন হয় তাহলে আসতে পারে যে ওটিসি মানে কি। তারপর হচ্ছে এরকম যে কোনো একটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম দিয়ে সেটার ইলাবোরেটিভ ফর্মটা জানতে চাইতে পারে। সো এই লিস্টটা একটু মুখস্থ করবা সবাই। তারপরে যেটা আছে সেটা হচ্ছে লিজিবিলিটি। লিজিবিলিটি মানে হচ্ছে হাউ ক্লিয়ার দ্য প্রেসক্রিপশন ইজ। তার মানে হচ্ছে একটা প্রেসক্রিপশন কতটা ক্লিয়ার সেটাকে বলা হয় হচ্ছে লিজিবিলিটি। এখন লিজিবিলিটি হওয়ার মানে একটা প্রেসক্রিপশন আনক্লিয়ার হওয়ার কারণ কি কি হইতে পারে, যে ডক্টরের হ্যান্ড রাইটিংটা যদি ঠিকঠাক না থাকে, ক্লিয়ার না হয়, তাহলে দেখা গেছে এখানে কনফিউশন এরাইজ করতে পারে। এখন যদি মনে করো একজন পেশেন্ট এজ এ প্রেসক্রিপশন নিয়ে আসছে, তুমি হচ্ছে ফার্মাসিস্ট, তোমার কাছে আসছে ড্রাগ ডিসপেন্স করে নেওয়ার জন্য। তো তোমার অনেক কনফিউশন আছে যে ওই প্রেসক্রিপশনটা নিয়ে রাইটিংটা তুমি বুঝতেছো না, বা কোথাও কোথাও তোমার দেখা গেছে যে ঝামেলা হচ্ছে বুঝতে। তো এই ক্ষেত্রে তুমি দেখা গেছে যে তোমার কিন্তু র্যান্ডম গেস করার ওয়ে নাই, যে তুমি মনে করলা যে আচ্ছা এটা বুঝতেছি না, মেবি এটা হইতে পারে। যেহেতু তুমি মেডিকেশন এখানে ডিসপেন্স করতেছো, সো অ্যাজ এ ফার্মাসিস্ট তোমার রেসপন্সিবিলিটিস হচ্ছে ডিসপেন্স করার আগে যদি তোমার কোনো কনফিউশন থাকে, তাহলে যেহেতু প্রেসক্রিপশনের মধ্যে ডক্টরের ফোন নাম্বারটা দেয়া থাকে এবং ম্যাক্সিমাম কেসে দেখা গেছে এটা টাইপ করাই থাকে ফোন নাম্বারটা, তো তুমি হচ্ছে ডক্টরকে ফোন দিয়ে শিওর হয়ে নেবা। আরেকটা জিনিস যে জায়গায় কনফিউশন হতে পারে বা প্রেসক্রিপশনটা আনক্লিয়ার
হইতে পারে সেটা হচ্ছে যে সিমিলার সাউন্ডিং বা সিমিলার টাইপের স্পেলিং ওয়ালা যে ড্রাগ গুলা বা মেডিকেশন নেম আছে সেগুলা। দেখা গেছে অনেক ক্ষেত্রে আমরা একটু পরে একটা ইয়াতে দেখবো, যেমন আমরা যদি দেখি তাহলে এখানে আছে ম্যাট্রিজ এন্ড ম্যাট্রিক্স, দুইটা ড্রাগ, জাস্ট একটাতে জেড আছে আর একটাতে লাস্টে হচ্ছে এক্স। দুইটা ড্রাগের একবারে মোটামুটি বানান সেম, শুধুমাত্র লাস্টের একটা অ্যালফাবেট হচ্ছে ডিফারেন্ট। সো এই ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কনফিউশন হতে পারে এবং তুমি একটাকে আরেকটা রিড করতে পারো। সো এরকম যদি সিচুয়েশন হয় তাহলেও তোমার দেখা গেছে র্যান্ডম গেস করার কোনো ওয়ে নাই যে আচ্ছা এটা মনে হয় ম্যাট্রিক্স হইতে পারে, এরকম কোনো গেস করার ওয়ে নাই। তোমাকে শিওর হওয়ার জন্য অবশ্যই ফিজিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে এই ফিজিশিয়ান হচ্ছে প্রেসক্রিপশনটা রাইট করছে। কারণ ম্যাট্রিক্স হচ্ছে একটা মেট্রোনিডাজোল আর ম্যাট্রিক্স হচ্ছে তোমার হচ্ছে গ্লুকোজামাইড, দুইটা ড্রাগ হচ্ছে ডিফারেন্ট। এখন মেট্রোনিডাজোল হচ্ছে অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ, যেটা হচ্ছে প্রোটোজোয়া জাতীয় যে ধরনের ইয়াগুলা আছে সেগুলাকে হচ্ছে তোমার কিল করে। আর গ্লুকোজামাইডটা হচ্ছে মেইনলি তোমার পেইন কিলার হিসেবে ইউজ করা হয় নর্মালি, এবং বিশেষ করে তোমার হাড় ভেঙে গেলে বা কারো যদি কোনো ধরনের সিভিয়ার পেইন থাকে তাহলে ওইটাকে ম্যানেজমেন্ট করার জন্য ইউজ করা হয়। এখন তোমার কিন্তু মেট্রোনিডাজোল যদি বাই এনি চান্স কেউ দিয়ে দেয় গ্লুকোজামাইডের এগনিস্টে মানে পরিবর্তে, তাহলে কিন্তু এটা একটা সিভিয়ার মেডিকেশন ইরর হবে। সো দ্যাটস ওয়াই দেখা গেছে যে তোমার এখানে র্যান্ডম গেজ না করে অবশ্যই কি করতে হবে, শিওর হয়ে নিতে হবে। আরো কিছু এখানে উদাহরণ দেয়া আছে যে সিমিলার টাইপ, যেমন অ্যাজিথ্রোমাইসিন কে এজেডটি লেখা হয়, টিনিডাজোলকে লেখা হয় হচ্ছে এজিটি। সো এগুলো দেখা গেছে যে কনফিউজ বা কনফিউজিং টার্ম বা কনফিউশন অ্যারাইজ করতে পারে যদি তুমি এই ধরনের জিনিসকে এনকাউন্টার করো বা কোনো একটা প্রেসক্রিপশনের মধ্যে। সো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই যেটা করতে হবে যে শিওর হয়ে নিতে হবে যে আসলে ডক্টর কি ড্রাগ লিখছে। সো এটা একটা লিস্ট দেওয়া আছে যে এখানে সিমিলার টাইপের স্পেলিং ওয়ালা ড্রাগ গুলোর একটা লিস্ট দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আরো কিছু প্রেসক্রিপশন এরর হইতে পারে, যেমন অনেক সময় প্রেসক্রিপশন রাইটিং এর ক্ষেত্রে যদি ডক্টর 0.1 লেখে এবং এটাকে মিস রিড হইতে পারে ওয়ান আকারে, দেখা গেছে যে ডক্টর লেখছে 0.1 মিলিগ্রাম অ্যাডমিনিস্টার করার জন্য ডোজ, বাট অ্যাজ এ ফার্মাসিস্ট তুমি হয়তো পয়েন্টটাকে মিস করে ওয়ান পড়ে ফেলতে পারো। সো দ্যাটস ওয়াই বলা হয়েছে যে 0.1 লেখার ক্ষেত্রে অবশ্যই পয়েন্টের আগে একটা জিরো দিয়ে তারপরে ওয়ান লিখতে হবে। তার মানে 0.1 আকারে লিখলে ব্যাপারটা একটু হইলেও দেখা গেছে যে ইরোরটাকে ওভারকাম করা যায়, হয়তো বা ফার্মাসিস্ট দেখা গেছে যে এটাকে ঠিকভাবে রিড করবে। আবার 1.0 কে আমরা 10 পড়তে পারি, দেখা গেছে মাঝখানে পয়েন্ট অনেক সময় এই লেখার ক্ষেত্রে আমরা পয়েন্ট ঠিকভাবে দেই না বা ওভারলুক করে যেতে পারি। সো দ্যাটস ওয়াই বলা হয়েছে যে ওয়ান কে এইভাবে না লিখে লেখা লাগবে ডিরেক্ট ওয়ান, এখানে 0.0 দেওয়ার দরকার নাই লাস্টে। তারপর হচ্ছে তোমার অবলিক সাইনটাকে আমরা ওয়ান আকারে মিসরিড করতে পারি। তারপর হচ্ছে 10 ইউ, 10 ইউনিট, তার মানে কোন একটা আগে 10 ইউনিট দেওয়ার কথা বলা হয়েছে, দেখা গেছে ইউটাকে কেউ জিরো আকারে পড়ে 100 বুঝতে পারে, তার মানে সে 100 ইউনিট দিয়ে দিতে পারে। সো দ্যাটস ওয়াই ইউটাকে ইউ না লিখে ইউনিটস আকারে ইউনিটস কমপ্লিটলি লেখা উচিত আর কি, 10 ইউনিটস লেখা উচিত, নট 10 ইউ। তারপর বিভিন্ন ধরনের প্রোটিন বা হরমোন জাতীয় সাবস্টেন্স কে ইউজ করার জন্য একটা ইন্টারন্যাশনাল ইউনিট ব্যবহার করা হয়, যেটা হচ্ছে আইইউ। আইইউ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট। এগুলো হচ্ছে মেনলি হরমোন বা প্রোটিন জাতীয় ড্রাগের ক্ষেত্রে এই ইউনিটটা ইউজ করা হয়। সো কেউ আইইউ না লিখে ডিরেক্টলি ইন্টারন্যাশনাল ইউনিট লেখার কথা বলা হয়েছে, কারণ আইইউ কে কেউ 10 অথবা 14 আকারে রিড করতে পারে। তারপর দেখা গেছে যে মাইক্রোগ্রামকে কেউ মিলিগ্রাম রিড করতে পারে। সো দ্যাটস ওয়াই বলা হয়েছে যে মাইক্রোগ্রাম লেখার ক্ষেত্রে মাইক্রো সাইন না দিয়ে এমসি লেখা উচিত, যে এমসি গ্রাম, তার মানে হচ্ছে এমসি মানে হচ্ছে মাইক্রোগ্রাম। তো এগুলো হচ্ছে মেইনলি বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন রাইটিং এর ক্ষেত্রে এজ এ প্রেসক্রাইবার ডক্টর যেগুলোতে নোটিস রাখা উচিত যে এই জিনিসগুলাকে এইভাবে না লিখে অন্যভাবে লেখা আর কি, যাতে করে মিসরিড না হয়। এটা আমরা ওই আগের গুলাই মোটামুটি, এখানে জাস্ট একটা বলা হয়েছে এমএস অথবা MsO4। এমএস মানে হচ্ছে মরফিন সালফেট, আম, আর MsO4 হচ্ছে মরফিন সালফেট, আর MgSO4 হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। সো কেউ যদি MsO4 লেখে একজন ডক্টর, এটা কিন্তু কনফিউশন রাইজ করতে পারে যে আসলে ডক্টর কি ম্যাগনেসিয়াম সালফেট বোঝাইছে নাকি মরফিন সালফেট বোঝাইছে। তো এটাও একটু ক্লিয়ারলি লিখতে হবে ডিরেক্টলি যে মরফিন সালফেট না ম্যাগনেসিয়াম সালফেট প্রেসক্রাইব করা হয়েছে। আচ্ছা, তো প্রেসক্রিপশন এখন কন্ট্রোল ড্রাগ, আমরা অলরেডি বলছি যে ওভার দ্য কাউন্টার কাউন্টার কিছু ড্রাগ আছে, প্রেসক্রিপশন ড্রাগ আছে কিছু, আবার কিছু হচ্ছে কন্ট্রোল ড্রাগ। ওভার দ্য কাউন্টার হচ্ছে কি, এটাকে আমরা বলছি হচ্ছে ওটিসি, এটা হচ্ছে একজন
পেশেন্ট হচ্ছে ডিরেক্টলি গিয়ে ফার্মাসির দোকানে কিনতে পারবে কোনো উইদাউট এনি প্রেসক্রিপশন, অথবা সামটাইমস সে কি করতে পারে প্রেসক্রাইবারের কাছ থেকে হেল্প নিতে পারে। প্রেসক্রাইবারের কাছে হেল্প নিতে পারে অথবা হচ্ছে ফার্মাসিস্টের কাছ থেকে জিজ্ঞেস করে সে ওষুধটা নিতে পারবে উইদাউট প্রেসক্রিপশন। বাট প্রেসক্রিপশন ড্রাগ যেগুলো সেগুলোর জন্য অবশ্যই কি করতে হবে, প্রেসক্রিপশন নিয়ে আসতে হবে। একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান দ্বারা রিটেন কোন একটা প্রেসক্রিপশনকে তাকে নিয়ে আসতে হবে তার কাছে, এবং সেটা দিয়ে তার ওষুধ কিনতে হবে। আর কন্ট্রোল ড্রাগ জিনিসটা কি? কন্ট্রোল ড্রাগ হচ্ছে বিভিন্ন দেশেরই যেমন নার্কোটিক ডিপার্টমেন্ট থাকে, নার্কোটিক ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট থাকে। যেমন যারা হচ্ছে তোমার ওই যে সিরিয়াল আছে একটা, ইংলিশ একটা সিরিয়াল আছে ব্রেকিং ব্যাড, দেখছো কিনা কি জানি না অনেক কেউ। সো ব্রেকিং ব্যাড এর মধ্যে দেখায় যে, ওইখানে দেখায় যে ওরা হচ্ছে বানায়, হচ্ছে কি বলে এটাকে, মিথাইল ক্রিস্টাল। অ্যাম্ফেটামিন বানায়। ক্রিস্টাল, ক্রিস্টাল যেটা আর কি মিথাইল অ্যাম্ফেটামিন বানায়। সো ওইটা হচ্ছে ওইখানে দেখছো যে ডিইএ বলা হয়, যে ডিইএ এজেন্ট থাকে। ওয়াল্টার না কি যেন থাকে না ওই ইয়াটার নাম, ওয়াল্টারের যে বোনের জামাই থাকে, সে হচ্ছে বোনের জামাই না, তার বোর থাকে, বোর যে বোনের জামাই যেটা থাকে ওর সেটা জামাই হচ্ছে থাকে। ডিইএ এজেন্ট থাকে। ডিএ এজেন্ট মানে হচ্ছে ইউএসএ তে এই নার্কোটিক্স ড্রাগ গুলাকে কন্ট্রোল করার জন্য একটা ইনস্টিটিউট, যেটা হচ্ছে ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি বলা হয় আর কি, ডিইএ। ওরা হচ্ছে মেইনলি এই ধরনের বিভিন্ন ধরনের ল পাস করছে, ওদের বিভিন্ন ধরনের ল আছে যেটা দ্বারা ওরা হচ্ছে এই বিভিন্ন ধরনের ড্রাগ কে কন্ট্রোল করে, যেগুলোর অ্যাবিউজ পটেনশিয়াল অনেক বেশি। অ্যাবিউজ পটেনশিয়াল বেশি বলতে যেগুলা এন্টারটেনমেন্ট ড্রাগ হিসেবে ইউজ করা হয় অনেক জায়গায়। সো ওইগুলাকে কন্ট্রোল করার জন্য মোটামুটি সব দেশেরই নার্কোটিক্স ডিপার্টমেন্ট আছে, যারা হচ্ছে বিভিন্ন ল অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে এইসব ড্রাগ গুলাকে কন্ট্রোল করে থাকে। সো এইসব ড্রাগ গুলার মধ্যে অনেকগুলোরই আবার কি আছে, মেডিসিনাল ইউজ আছে। দ্যাটস ওয়াই এরা প্রেসক্রিপশনের মধ্যে মাঝে মাঝে দেখা গেছে যে চলে আসে। যেমন সে ফর এক্সাম্পল যদি বলি প্যাথেড্রিন, প্যাথেড্রিন খুব সিভিয়ারলি ইউজ করা হয় কিসের জন্য, আহ এন্টারটেনমেন্টের জন্য। কিন্তু প্যাথেড্রিনটা হচ্ছে তোমার ক্যান্সার পেশেন্টকে দেওয়া হয়, বা কোনো একজন অপারেশনের পরে একজন মানুষকে যখন তার অপারেশন করা হয় তার সিভিয়ার পেইন হয়, ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রেও যখন তার সিভিয়ার পেইন হয় তখন তাকে প্যাথেড্রিন দেওয়া হয় পেইন রিলিফ করার জন্য। তারপর যদি আমরা বলি যে মরফিন, তারপর হচ্ছে মরফিনটা হচ্ছে মেইনলি ইউজ করা হয়, অনেক ক্ষেত্রে ইউজ করা হয় যে দেখা গেছে যে ডায়রিয়ার শেষ চিকিৎসা হচ্ছে মরফিন। মানে সিভিয়ার ডায়রিয়া একজন মানুষকে বাঁচানো যাচ্ছে না, তখন মরফিনের সাইড এফেক্ট হচ্ছে কনস্টিপেশন হয়, সিভিয়ার কনস্টিপেশন হয়, কোষ্ঠকাঠিন্য যেটাকে আমরা বলি আর কি। সো মরফিনটা তখন ইউটিলাইজ করা হয় যাতে করে ওই ডায়রিয়াটাকে বন্ধ করা যায়। তো তার মানে হচ্ছে এই ধরনের ড্রাগ গুলোর অনেক ধরনের মেডিসিনাল ইউজ আছে। সো দ্যাটস ওয়াই এরা হচ্ছে প্রেসক্রিপশনে টাইম টু টাইম কি করে অ্যাপেয়ার করে। কিন্তু যেহেতু এদের ইউজ আছে, দ্যাটস ওয়াই দেখা গেছে যে এদের কন্ট্রোল করার জন্য যে কোন ক্ষেত্রে এদেরকে ইউজ করবে, কোনো সিভিয়ার কোনো কোথাও কোনো ধরনের মিস ইউজ হচ্ছে কিনা, এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য যেটা করা হচ্ছে, বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের ল বা রেগুলেশন নিয়ে রাখছে। এখন আমরা জানি ইউএসএ বা অন্যান্য ডেভেলপড কান্ট্রিতে এই যে বিভিন্ন ফার্মাসিস্ট একজন দোকানে কি করে কাজ করে, সে হচ্ছে ইনস্ট্যান্ট ওষুধ বানায় দেয়। এখন অনেক ক্ষেত্রেই তো দেখা গেছে অনেক ড্রাগ এডিক্ট বা অনেক ধরনের দেখা গেছে যে এই ধরনের মানুষজন দেখা গেছে অনেক সময় ফার্মাসির দোকানে এসে অ্যাটাক করতে পারে বা বলতে পারে যে আমাকে এই ড্রাগ দাও, না দিলে ওরা হয়তো বা দেখা গেছে যে অনেক মারামারি টাইপ সিচুয়েশন তৈরি করে। আর ওইখানে দেখা গেছে যে অনেক অবৈধ অস্ত্র ওদের কাছে অ্যাভেলেবেল থাকে। সো দ্যাটস ওয়াই ফার্মাসিস্টরা ইউএসএ তে যেখানে কাজ করে, তার মানে তাদের ওয়ার্ক স্টেশন যেটা, সেখানে হচ্ছে বুলেট প্রুফ গ্লাস দ্বারা এরকম কভার করা থাকে, এবং ওটার ভিতরে বসে ফার্মাসিস্ট হচ্ছে ওষুধ বানায় ডিসপেন্স করে, যাতে করে বিভিন্ন ধরনের এই ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন তাদের ফেস করতে না হয়। আচ্ছা, এখন যখন একটা কন্ট্রোলড প্রেসক্রিপশন নিয়ে একজন পেশেন্ট হচ্ছে একজন ফার্মাসিস্টের কাছে আসবে, তখন তাকে যে যে জিনিসগুলো অবভিয়াসলি খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে প্রেসক্রিপশনটা অবশ্যই প্রেসক্রাইবারের হ্যান্ড দ্বারা মানে হাতে লেখা হইতে হবে। কারণ আমরা অলরেডি জানি যে প্রেসক্রিপশন হইতে পারে কিসের মাধ্যমে, ইলেকট্রনিক হইতে পারে, অথবা ভোকাল হইতে পারে বা ভার্বাল হইতে পারে, এবং হ্যান্ড রিটেন হইতে পারে। সো কন্ট্রোল ড্রাগের ক্ষেত্রে প্রেসক্রিপশনটা অবশ্যই হ্যান্ড রিটেন হইতে হবে, হাতে লেখা হইতে হবে। তার মানে হচ্ছে যাতে করে বুঝতে পারে যে না এটা ভ্যালিড জায়গা থেকে আসছে,
এবং অবশ্যই প্রেসক্রাইবার এর মধ্যে সাইন এবং ডেট দিতে হবে। প্রেসক্রাইবার যে প্রেসক্রাইব করতেছে সে সাইন দিবে প্লাস হচ্ছে ডেটও দিবে। কারণ হচ্ছে কি, কারণ তার সাইনটা হচ্ছে প্রেসক্রিপশনটাকে ভ্যালিডেট করতে সাহায্য করবে, আর ডেটটা হচ্ছে যে অনেক সময় দেখা গেছে যে একটা পেশেন্ট একটা সময় সিক ছিল, দ্যাটস ওয়াই তাকে ওই ড্রাগটা প্রেসক্রাইব করা হয়েছে, বাট সে সুস্থ হয়ে ওই ড্রাগের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে, এখন দেখা গেছে ওই পুরাতন প্রেসক্রিপশন নিয়ে এসে চলে আসছে ওই ড্রাগটা কেনার জন্য। সো এতে করে ডেটটা হেল্প করবে ফার্মাসিস্টকে এটা আইডেন্টিফাই করতে। তারপর হচ্ছে প্রেসক্রাইবারের অ্যাড্রেস থাকতে হবে, তারপর হচ্ছে পেশেন্টের নেম এবং অ্যাড্রেস থাকতে হবে, তারপর হচ্ছে কোন ফর্মের ড্রাগটা সে অ্যাডমিনিস্টার করবে বা ডিসপেন্স করবে সেই ফর্মের নাম থাকতে হবে, যে সে কি ক্যাপসুল, ট্যাবলেট নাকি ইনজেকশন কোনটা দিবে। তারপর হচ্ছে কতগুলা কোয়ান্টিটি দিবে এবং হচ্ছে টোটাল ডোজ ওয়াইজ তার কতটুকু কোয়ান্টিটি হবে। মেন কথা হচ্ছে তাকে টোটাল কতগুলা ড্রাগ প্রেসক্রাইব বা খুব ডিসপেন্স করবে এই অ্যামাউন্টটাও লেখা থাকতে হবে। তার মানে এই ইনফরমেশন গুলো হচ্ছে একটা কন্ট্রোল ড্রাগ কন্টেনিং প্রেসক্রিপশনের মধ্যে অবশ্যই থাকতে হবে। আচ্ছা, তারপরে বলা হয়েছে যে কন্ট্রোল ড্রাগ গুলাকে টোটাল 5টা শিডিউলে ভাগ করা হয়েছে বা স্কেজুয়ালে ভাগ করা হয়েছে। এদের অ্যাবিউজ পটেনশিয়াল এবং হচ্ছে এদের সেফটি প্লাস হচ্ছে এদের মেডিসিনাল ইউজ, তিনটা জিনিস। এবং তিনটা না, 4টা জিনিস হবে। ডিপেন্ডেন্সি, তার মানে এদের ডিপেন্ডেন্সি, অ্যাবিউজ পটেনশিয়াল, তারপর হচ্ছে এদের হচ্ছে মেডিসিনাল ইউজ, আর প্লাস হচ্ছে এদের সেফটি, এগুলোর উপর বেস করে ড্রাগকে, কন্ট্রোল ড্রাগ গুলাকে 5টা শিডিউলে বা স্কেজুলে ভাগ করা হয়েছে। তো স্কেজুয়াল 1 যেটা, সেটার উদাহরণ হচ্ছে হেরোইন, এবং এদের অ্যাবিউজ পটেনশিয়াল অনেক বেশি হাই, তার মানে এদের প্রচুর পরিমাণে অ্যাবিউজ হয় এবং এদের কোনো অ্যাকসেপ্টেবল মেডিসিনাল ইউজ এখন নাই। এবং বর্তমানে এরা হচ্ছে কোনো ধরনের মেডিসিনাল ইউজ যেহেতু নাই, এদের ইউজ গুলো একমাত্র শুধুমাত্র রিসার্চ ওয়ার্ক বা কোনো গবেষণার কাজে ইউজ করা যাইতে পারে, এমনিতে মেডিসিনাল কোনো ইউজ করা যাবে না এগুলোর। ঠিক আছে, তার মানে হচ্ছে শিডিউল 1 এর ক্ষেত্রে এদের অ্যাভারেজ পোটেনশিয়াল অনেক বেশি, প্লাস হচ্ছে এদের কোনো মেডিসিনাল ইউজ এবং সেফটি প্রোফাইলও নাই। আর এদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এদেরকে কোনো মেডিসিনাল ইউজ যেহেতু নাই, শুধুমাত্র গবেষণার কাজে লিমিটেড রেস্ট্রিক্টেড পার্সন বা রেজিস্টার্ড পার্সন দ্বারা ইউজ করা যাবে। শিডিউল 2 তে যেটা আছে, যে ধরনের ড্রাগ গুলো আছে, এরা হচ্ছে উদাহরণ হিসাবে মরফিন এখানে দেওয়া আছে, এবং এদের অ্যাবিউজ পটেনশিয়াল অনেক বেশি, বাট এদের কারেন্টলি মেডিসিনাল ইউজ আছে, অ্যাকসেপ্টেড মেডিসিনাল ইউজ আছে, যেটা আমি একটু আগে বললাম যে মেডিসিনাল ইউজ আমরা করতে পারি। এবং এদের ক্ষেত্রে ফিজিক্যাল এবং হচ্ছে সাইকোলজিক্যাল যে ডিপেন্ডেন্সি আছে সেটা খুবই হাই। তার মানে হচ্ছে এদেরকে কিছুদিন খাওয়ার পরে যদি ডিসকন্টিনিউ কেউ করে, বা দেখা গেল কিছুদিন নিল, নেওয়ার পরে আর নিচ্ছে না, তখন দেখা গেছে তার সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দেবে এবং তার শারীরিক অনেক পরিবর্তন বা অনেক প্রভাব তার শরীরের উপরও দেখা যাবে। এখন ফিজিক্যাল সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সিটা তো বুঝছি নাকি? হুম। Sir, physical and psychological dependence. বুঝি নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ফিজিক্যাল ডিপেন্ডেন্স এন্ড সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স, দুইটা ডিপেন্ডেন্সের কথা বলছি। ফিজিক্যাল সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স যদি আমি বলি, নাপা, বাংলাদেশের মানুষের একটা ধারণা আছে নাপাই হচ্ছে সকল রোগের ওষুধ। শরীর ব্যথা করতেছে নাপা খাই, মাথা ব্যথা করতেছে নাপা খাই, তারপর হচ্ছে জ্বর আসছে নাপা খাই, ঘুম আসতেছে না তাও নাপা খাই। অনেক মানুষেরই আছে। ঠিক আছে, যে তার ব্যাপারটা হয়েছে যে এটা খাইলে মনে হয় ভালো হয়ে যাবে, দিস ইজ কল্ড সাইকোলজিক্যাল। আর ফিজিক্যাল ডিপেন্ডেন্সটা হচ্ছে দেখবা যে উম, তোমার অনেক ড্রাগ এডিক্ট আছে যারা হচ্ছে হাত পা কামড়ায়, হাত পা কেমন কেমন করে। তার মানে হচ্ছে তার এটা করার পেছনে কারণ হচ্ছে তার ফিজিক্যাল, মানে তার হচ্ছে দেখা গেছে কি হচ্ছে যে তার হাত অবশ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে মানে কি বলে এটাকে, মানে তোমার ফিজিক্যাল শারীরিক পরিবর্তন তার হচ্ছে ভিতরে। ঠিক আছে, একটা ড্রাগের কারণে দেখা যাচ্ছে সে অনেকদিন ড্রাগটা মানে নিছে, এখন আর নিচ্ছে না। এই কারণে দেখবা যে তোমার এই ধরনের পেশেন্ট গুলা যখন তোমার রিহ্যাব সেন্টারে যায়, তাদের কিন্তু ডিরেক্টলি ড্রাগটা বন্ধ করে দেওয়া হয় না, স্লোলি স্লোলি তাদের থেকে ড্রাগটাকে সরানো হয়। ফিজিক্যাল ডিপেন্ডেন্সটা হচ্ছে তোমার ওই ড্রাগটা না খেলে শরীরে তোমার প্রবলেম দেখা দেবে। একটা উদাহরণ যদি বলি তাহলে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের স্টেরয়েডাল ড্রাগ গুলো আছে, যে মানুষ মোটা হওয়ার জন্য স্টেরয়েডাল ড্রাগ খাচ্ছে, খাওয়ার পরে যদি সে দেখা যাচ্ছে ওই ড্রাগটা ডিসকন্টিনিউ করে ফেলে, তখন শরীর আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, আরো খারাপ হয়ে যাচ্ছে।
এই যে পরিবর্তনটা, এটাকে আমরা বলে দিচ্ছি হচ্ছে ফিজিক্যাল ডিপেন্ডেন্স, আর সাইকোলজিক্যাল হচ্ছে মানসিক। তুমি মনে হচ্ছে এটা করলে ভালো হবে, বা এটা না করলে তোমার খারাপ হচ্ছে, ঘুম আসতেছে না, মনে হচ্ছে কি যেন একটা মিসিং। মানে সাইকোলজিক্যালি তুমি ডাক্তারের প্রতি অ্যাটাচড। আর ফিজিক্যালটা হচ্ছে তুমি এটাকে নিতে হবে, কারণ তোমার ফিজিক্যালি তুমি হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছ, মানে তোমার অন্য কোনো ডিজিজ দেখা দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, স্যার শিডিউল তাহলে থ্রি। স্যার বলো। তাহলে স্যার ঘুমের ওষুধ যেটা খাওয়া হয় স্যার, অনেকে খায় হুম স্যার। হুম তাহলে স্যার হুম হুম ওইটা অনেকে বলে যে ঘুমের ওষুধ না খাইলে ঘুম ধরতেছে না, এটা স্যার কি? এটা দুই ধরনের হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু ঘুমের ওষুধ আছে যেগুলো হচ্ছে তোমার, মানে তোমার যে হরমোনাল ইসের কারণে ঘুমটা হয়, গাবা বলা হয় আর কি, ওইটাকে কন্ট্রোল করে এবং ওইটা সিক্রেশনটাকে নিয়ন্ত্রণ করে। এখন এটা যদি এরকম হয় যে তুমি যে ঘুমের ওষুধটা খাচ্ছ ওইটা হচ্ছে তোমার ওইটাকে কন্ট্রোল করে ওইটাকে কমায় দিচ্ছে বা বাড়ায় দিচ্ছে, তার মানে সে কিন্তু তোমার ওইটাকে কন্ট্রোল করতেছে, ফিজিক্যাল কোন একটা চেঞ্জ কে কন্ট্রোল করতেছে। ঠিক আছে। আর আরেকটা হইতে পারে যে সাইকোলজিক্যাল। এখন কারো যদি কেউ যদি মনে করে যে না, আমার এই ওষুধটা খাইলে ঘুম হয়, এইটা ছাড়া আমার ঘুম হবে না, মানে ফিজিক্যালি সাইকোলজিক্যালি সে যদি ডিপেন্ডেন্ট হয়, নট লাইক দ্যাট যে ওই ওষুধটা তার কোনো একটা জিনিসকে কন্ট্রোল করার কারণে তার ঘুমটা নিয়ন্ত্রিত হচ্ছে। যদি ওইরকম হয় তাহলে ওইটা হচ্ছে ফিজিক্যাল, যে তার বডির কোন একটা সিক্রেশনকে নিয়ন্ত্রণ করার কারণে এটা হচ্ছে। এটা একটা। আর যদি মনে হয় যে না, এই ওষুধটা আমি খাচ্ছি না, দ্যাটস আমার ঘুম হইতেছে না, এরকম যদি তার ফিলিংসটা কাজ করে, তাহলে সেটা হচ্ছে তার সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স। স্যার সাইকোলজিক্যালটা কি স্যার অনেকটা প্লাসিবো ইফেক্টের মতো? হ্যাঁ, অনেকটা ওই টাইপের, হ্যাঁ। যে মনে হচ্ছে এটা হচ্ছে না, এটা হওয়া না হওয়ার কারণে এরকম হচ্ছে। ঠিক আছে। কাইন্ড অফ এরকম। ঠিক আছে, যে তুমি সাইকোলজিক্যালি বিলিভ করতে, হ্যাঁ, প্লাসিবো ইফেক্টের মতো, যে তুমি মনে করতেছো যে তুমি ওষুধ খাইছো বাট এই কারণে ভালো হয়ে গেছো। এই যে বিলিভটা, তার মানে তোমার সাইকোলজি ডিপেন্ড করতেছে যে ওষুধ খাইলে ভালো হবে, এবং আমি ওষুধ খাইছি বাট দেখা গেলো এখানে কোনো ওষুধই নেই। ঠিক আছে। কাইন্ড অফ এরকম। আচ্ছা, তারপর শিডিউল থ্রিতে যদি যাই, তাহলে আমাদের এটা হচ্ছে অ্যানাবলিক স্টেরয়েডস। অ্যানাবলিক স্টেরয়েডস গুলো কি কি? যেমন আমরা অনেকেই দেখা গেছে যে মোটা তাজা হওয়ার জন্য বিভিন্ন ধরনের স্টেরয়েডাল ওষুধ খাই, যেগুলোর সিভিয়ার সাইড ইফেক্ট আছে। যেমন তোমার গরুকে খাওয়ানো হয় মোটা তাজা করার জন্য, কোরবানি ঈদের 3 মাস আগে খাওয়ায়, এবং 3 মাসের মধ্যে গরু মোটা তাজা হয়, এবং 3 মাস পরে দেখা গেছে যে গরু সিক হয়ে অনেক সময় মারাও যায়। তো যেটা হয় মেইনলি এখানে, যে গরুটা যখন এই স্টেরয়েডটা খাওয়ানো হয়, গরুর লিভার, তারপর হচ্ছে কিডনি, এগুলো হচ্ছে ড্যামেজ করে ফেলে ওই স্টেরয়েডটা। এবং এটা হওয়ার ফলে যেটা হয় যে কিডনি ড্যামেজ হয়ে গেলে তো আমরা জানি যে কিডনির কাজ হচ্ছে বডি থেকে পানি রিমুভ করা, ব্লাড কে ফিল্টার করে করে, এবং ওয়েস্ট ম্যাটেরিয়াল কে রিমুভ করা। তো এতে করে যেটা হয় যে কিডনি যেহেতু ড্যামেজ করে ফেলে, তার বডিতে যতই সে পানি খাচ্ছে পানিটা রিমুভ হইতে পারতেছে না, ওয়েস্ট ম্যাটেরিয়ালও বডিতে জমতে থাকে পানির সাথে সাথে। এতে করে দেখা গেছে পানি জমে যাওয়ার কারণে মোটা তাজা মনে হয় গরুকে, এবং ওই গরু হঠাৎ করে দেখবা যে পড়ে মারা গেছে। এবং 3 মাস পরে যদি এটাকে 3 মাসের মধ্যে সেল না করতে পারলে ওইটা পরবর্তীতে মারা যায়। তো এই কারণেই আগে সময় নিয়ে, তারপর হচ্ছে 3 মাসের মতো এটা সময় নিয়ে তারপর হচ্ছে গরু মোটা তাজা করা হয়। তো এগুলোর সিভিয়ার সাইড ইফেক্ট আছে, নট অ্যাবাউট জাস্ট যে কিডনি লিভার ড্যামেজ করে ফেলে, এগুলো হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ অনেক প্রবলেমও করে। কারণ কারণ রিপ্রোডাক্টিভ যে হরমোন গুলো আছে সেগুলো ম্যাক্স সবগুলো হচ্ছে মোটামুটি স্টেরয়েড কন্টেনিং আর কি। তাদের নিউক্লিয়াসটা হচ্ছে স্টেরয়েডাল স্ট্রাকচার, সাইক্লোপেন্টন পারহাইড্রোফিনানথ্রিন বলা হয় আর কি ওইটার নাম, ওই নিউক্লিয়াসটার নাম। তো ওইটা কন্টেনিং থাকে আর কি, সো দেখা গেছে তাদের রিপ্রোডাক্টিভ অনেক চেঞ্জ আসে। স্যার সো হ্যাঁ, বলো আশিক। মানুষেরও দেখছি স্যার মোটা হওয়ার জন্য এরকম ড্রাগস নেয়, খুবই কিন্তু খারাপ, স্যার খুবই যখন খারাপ। যখন স্যার বাদ দেয় তখন আবার সে আগের থেকেও চিকন হয়ে যায় স্যার। এটা কেন হয় স্যার? এবং তারা হচ্ছে অনেক বডি বডিলি অনেক ধরনের প্রবলেম ফেস করে। আমারই একটা ফ্রেন্ড, আমি মাঝখান দিয়ে হঠাৎ করে 1 সপ্তাহের মধ্যে দেখলাম ওর বডি চেঞ্জ হয়ে গেছে, কিছুদিন পর ও আর হাঁটতে পারতেছিল না। এগুলো হচ্ছে মেইনলি স্যার খুবই আগে গাল সিভিয়ার। ফুলে স্যার প্রচুর। হ্যাঁ হ্যাঁ স্যার আগে দুই পাশে দুটা গাল ফুলে প্রচুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখনই বোঝা যাচ্ছে। তো অ্যানাবলিক স্টেরয়েডস গুলো আসলে খুবই খারাপ, খুবই খারাপ। আর এবং স্টেরয়েড জাতীয় জিনিসগুলো অ্যাকচুয়ালি খারাপ, কারণ হচ্ছে বডির অনেক হরমোন আছে যেগুলা, তো বললামই যে যেগুলার স্ট্রাকচারটা হচ্ছে স্টেরয়েড কন্টেনিং, মানে স্টেরয়েড নিউক্লিয়াস কন্টেনিং। যেটা স্ট্রাকচারটা আমি হয়তো মাইকা দেখাইতাম ক্লাসে থাকলে, এখন সেটা হচ্ছে সাইক্লোপেন্টানোপারহাইড্রো
ফিনান্থ্রিন বলা হয় আর কি এটাকে। এতে করে দেখা গেছে যে তাদের শুধুমাত্র লস, আসলে এটা না করাই ভালো। অ্যানাবলিক মোটা আল্লাহ যা রাখছে তাই ভালো, সুস্থ থাকা ইম্পর্টেন্ট। তো শিডিউল 3 যেটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যানাবলিক স্টেরয়েডস গুলো হচ্ছে এই ক্লাসের মধ্যে পড়ে, এবং এদের অ্যাবিউজ পটেনশিয়াল হচ্ছে 1 এবং 2 এর চেয়ে কম, বাট ভালোই আছে। এবং এদেরও মেডিসিনাল ইউজ আছে, কারেন্টলি মেডিসিনাল ইউজ করা হয় অনেক ক্ষেত্রে, যেমন হচ্ছে কন্ট্রাসেপটিভস গুলা, মেয়েদের ক্ষেত্রে যে কন্ট্রাসেপটিভ গুলা ইউজ করা হয় সেগুলো হচ্ছে স্টেরয়েড কন্টেনিং। দেখা গেছে সেগুলো খাওয়ার পরে মোটা হয়ে যায়, মেয়েদের বডি অনেক পরিবর্তন আসে। এটাও ইউজ করা যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো আসলে। সো এগুলার হচ্ছে মডারেট এবং লো ফিজিক্যাল ডিপেন্ডেন্স আছে, বাট সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স এদের অনেক হাই। যে ওই যে তোমাদের বললাম একটু আগে যে মোটা, এটা খাইলে মোটা হবো, এটা খাইলে এখন একজন মানুষ একবার খায় মোটা হয়েছে, সে কিন্তু আবার কন্টিনিউয়াসলি অ্যাডমিনিস্টার করবে এটা, কারণ সে চাবে যে তার বডির যে চেঞ্জটা, কারণ আমরা সবাই ওইটাকে মোটিভেট করি, যে তার ওই চেঞ্জটাকে মোটিভেট করি অনেক ক্ষেত্রে, যে সুন্দর লাগতেছে, মোটা হয়েছে। কারণ চিকন জিনিসকে কেন যেন পছন্দ করে না মানুষজন অনেক ক্ষেত্রে, মানে খুব চিকন হইলেও পছন্দ করে না, আবার খুব বেশি মোটা হলেও পছন্দ করে না। জি স্যার। তারপরে হচ্ছে শিডিউল 4 যেটা আছে সেটা হচ্ছে আলপ্রাজোলাম। এরা হচ্ছে মেইনলি বেনজোডাইজিপাইনস টাইপ হচ্ছে ড্রাগ। এরা হচ্ছে সিডেটিভ হিপনোটিক ড্রাগ বলা হয় এদেরকে, এগুলো সামনে পড়বো হয়তোবা ফার্মাকোলজিতে। সিডেটিভ হিপনোটিক্স গুলো হচ্ছে মেইনলি অ্যাংজাইটি ট্রিটমেন্ট ইউজ করা হয়। সিডেটিভ মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার একজন খুব অ্যাংজাইটির ভিতরে ভুগতেছে তাকে শান্ত করতে ইউজ করা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে তার ঘুম চলে আসে হিপনোটিক্স গুলা খাওয়ার পরে। এবং এই সিডেটিভ হিপনোটিক ক্লাসের ড্রাগ গুলো হচ্ছে দুই ধরনের ড্রাগ আছে, একটা হচ্ছে বারবিচুরেটস আর একটা হচ্ছে বেনজোডাইজিপাইনস, দুইটা ক্লাস। এই ক্লাসের মধ্যে আবার অনেক ডায়াজিপাম, ক্লোনাজিপাম এরকম অনেক ধরনের ড্রাগ আছে। বাট ক্লাসে যদি ভাগ করি তাহলে সিডেটিভ হিপনোটিক্স এর মধ্যে বারবিচুরেটস আর হচ্ছে বেনজোডাইজিপাইন, এই দুইটা ক্লাস। এখন আলপ্রাজোলামটা হচ্ছে মেইনলি বেনজোডাইজিপাইন ওই ক্লাসের, এবং ঘুমের ওষুধ বলা যায় আর কি এদেরকে। তো এদেরও অ্যাবিউজ পটেনশিয়াল হচ্ছে শিডিউল 3 এর চেয়ে কম, 3 এর চেয়ে কম, বাট এদেরও অ্যাবিউজ পটেনশিয়াল আছে। অনেকে ঘুমের ওষুধকে আমরা অ্যাবিউজ করি, দেখা গেছে ঘুমের ওষুধ দিয়ে অনেকে নেশা করে, অনেকে দেখা গেছে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। তো এদেরও মেডিসিনাল ইউজ আছে, অ্যাকসেপ্টেড মেডিসিনাল ইউজ আছে। অলরেডি বললাম যে এদেরকে আমরা অ্যাংজাইটি ট্রিটমেন্ট ইউজ করি। তারপর এদের ক্ষেত্রে ফিজিক্যাল এবং হচ্ছে ফিজিক্যাল ডিপেন্ডেন্সি হচ্ছে লিমিটেড, বাট সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি আছে ভালো। ফিজিক্যাল সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সটা মোটামুটি ভালোই আছে, খারাপ না। কারণ ডেডিকেটেড ঘুমের ওষুধ নাই, যে শুধুমাত্র ঘুমের ওষুধ একটা না দুইটা মনে হয় এখন বাংলাদেশের মার্কেটে মনে হয় আছে। ক্লোনাজিপামটা খুব বেশি ইউজ করা হয় ঘুমের ওষুধ হিসেবে, বাট ক্লোনাজিপাম কিন্তু ডেডিকেটেড ঘুমের ওষুধ না। ক্লোনাজিপামটা যেমন বয়স্ক মানুষদেরকে অনেক ক্ষেত্রে ঘুমের ওষুধ প্রেসক্রাইব করা হয়, কারণ ওনাদের ঘুমের প্রবলেম থাকে, আর ঘুমের প্রবলেম থেকে অনেক ধরনের ফিজিক্যাল প্রবলেম হয়। তো এই কারণে দেখা গেছে তাদের ক্ষেত্রে ঘুমের ওষুধটা প্রেসক্রিপশনে থাকে, দুই একটা থাকে। আর ডেডিকেটেড ঘুমের ওষুধ হিসেবে এখন একটা মনে হয় আছে মার্কেটে, সেটা হচ্ছে সুবোরেস্ট। এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির, দামি অনেক ওষুধ, 35 টাকা করে প্রায়। ইনসেপ্টার আছে। তো 35 টাকা করে কে খাবে ঘুমের ওষুধ? ক্লোনাজিপামটাই বেশি মেইনলি করা হয় আর কি, প্রেসক্রাইব করা হয়। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে শিডিউল 5, বা আমরা এটাকে এটার উদাহরণ হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলো আছে। অ্যান্টিসাইকোটিক ড্রাগ বলতে বোঝানো হচ্ছে যেগুলো হচ্ছে আহ সিজোফ্রেনিক পেশেন্ট যারা আছে, তার মানে পাগল যে পেশেন্ট আছে তাদের ট্রিটমেন্টে ইউজ করা হয়। এবং এটার উদাহরণ হচ্ছে যেমন ক্লোজাপাইন যেটা আছে, এটা হচ্ছে স্কেজুয়াল 5 এর অন্তর্গত, এবং এটা হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ, সিজোফ্রেনিক পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং এদের ক্ষেত্রে অ্যাবিউজ পটেনশিয়ালটা হচ্ছে শিডিউল 4 এর চেয়ে কম রিলেটিভলি, এবং এদেরও কারেন্টলি মেডিসিনাল ইউজ আছে। এবং স্কেজুয়াল 5 এর যে ড্রাগ গুলো আছে এগুলাকে হচ্ছে পেশেন্ট অনেক ক্ষেত্রে ফার্মাসিস্টের থেকে পরামর্শ নিয়ে কিনতে পারে, যে উইদাউট প্রেসক্রিপশন, যে ফার্মাসিস্টকে বলতে পারে আমার এটা লাগবে। এবং এগুলো ঘুম প্রচুর পরিমাণে করে, প্রমোট করে, মানে ঘুম হয় এগুলো খাওয়ার পরও। এবং এই অনেক ক্ষেত্রে
ফিজিশিয়ান হচ্ছে প্রেসক্রিপশন এদেরকে প্রেসক্রাইব করে, বাট একজন পেশেন্ট চাইলে ফার্মাসিস্টের সাথে পরামর্শ করে প্রেসক্রিপশন ছাড়াও এই ড্রাগগুলো কিনতে পারে। এবং এদের ক্ষেত্রে ডিপেন্ডেন্সি হচ্ছে কম, লিমিটেড ডিপেন্ডেন্সি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রেসক্রিপশন চ্যাপ্টার। শিডিউল গুলা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে, যে কোন শিডিউলের মধ্যে কোনগুলা কোন কোন ড্রাগ পড়ছে, তারপর কোনটার অ্যাবিউজ পটেনশিয়াল সবচেয়ে বেশি, মানে কোন শিডিউলের অ্যাবিউজ পটেনশিয়াল সবচেয়ে বেশি, কোনটার মেডিসিনাল ইউজ আছে কোনটার নাই, কোনটা ডিপেন্ডেন্সি বেশি কোনটা ডিপেন্ডেন্সি কম। সো তার মানে হচ্ছে এখানে এই 4-5টা পয়েন্ট একটু মনে রেখে পড়তে হবে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার, এবং আমাদের আজকের লেকচারের যে টপিক গুলো ছিল, আমাদের প্রেসক্রিপশন শেষ আজকের মানে আজকের লেকচারই শেষ হয়ে গেল। কারো কোনো কোশ্চেন স্যার আছে? হ্যাঁ। স্যার ডেডিকেটেড ঘুমের ওষুধ যেগুলো, ওইগুলা স্যার আমরা যে অন্যান্য ঘুমের ওষুধ ব্যবহার করি, এগুলা কি স্যার অ্যাকশন সেমই হয় নাকি অন্যভাবে? না না না, মেকানিজম মানে মেকানিজম অফ অ্যাকশন ডিফারেন্ট। ডেডিকেটেড ঘুমের ওষুধটা মেকানিজম অফ অ্যাকশন, আর বাকিগুলোর মেকানিজম অফ অ্যাকশন ডিফারেন্ট। ঠিক আছে। স্যার অ্যালার্জির যে পেশেন্টদেরকে স্যার তাদেরকে স্যার এই ঘুমের ওষুধ রেকমেন্ড করা হয় কেন স্যার? ঘুমের ওষুধ রিকমেন্ড করা হয় না তাদেরকে। অ্যালার্জিক পেশেন্টকে সিলেক্টিভ নন সিলেক্টিভ দুই ধরনের অ্যালার্জিক মানে ওষুধ আছে, অ্যান্টিহিস্টামিন বলে আর কি এগুলাকে। একটা হচ্ছে H1 আর একটা হচ্ছে H2। দুইটা রিসেপ্টর আছে এখানে, একটা হচ্ছে H1 রিসেপ্টর, একটা হচ্ছে H2 রিসেপ্টর। এখন কিছু আছে সিলেক্টিভ, কিছু আছে নন সিলেক্টিভ। নন সিলেক্টিভটা হচ্ছে দুইটাকেই ব্লক করে, H1 কেও করে H2 কেও করে, বাট সিলেক্টিভটা হচ্ছে সিলেক্টিভলি ব্লক করে, হয় H1 কে করবে না হয় H2 কে করবে। কথা বুঝাতে পারছি? তো এতে করে দেখা গেছে যে কেউ যদি নন সিলেক্টিভ অ্যান্টিহিস্টামিন গুলা খেয়ে ফেলে, তখন তার দেখা গেছে যে প্রবলেম হয়, তার ঘুমের সমস্যা, মানে ঘুম আসে। আর যদি সিলেক্টিভটা করে, যেটাকে আমরা হচ্ছে নন সিডেটিং অ্যান্টিহিস্টামিন, তার মানে হচ্ছে সেটা ঘুমের উদ্রেক করবে না, সেটা খেলে দেখা গেছে তার ঘুম হয় না। অ্যালার্জিক পেশেন্টকে ঘুমের ওষুধ দেওয়া হয় না, অ্যালার্জিক পেশেন্টকে অ্যালার্জির ওষুধ দেওয়া হয়, বাট ওই অ্যালার্জির ওষুধটাই হচ্ছে ঘুমের উদ্রেক করে আর কি, ওই যে রিসেপ্টর ব্লক করে, দুইটা রিসেপ্টরকে ব্লক করার মাধ্যমে। ঠিক আছে। স্যার জি স্যার। স্যার হ্যাঁ, অনেক সময় হচ্ছে অ্যালার্জির মেডিসিন নিলে অনেক সময় রিয়াকশন হয়, হাতে পায়ে গোটা হয়, এটা স্যার কেন হয়? মেডিসিন নিলে হয় এটা তো না, অ্যালার্জি হইলে এটা হয়, মেডিসিন নিলে হবে কেন? আমি তো অনেক সময় মেডিসিন। হয় আমার নিজেরই হয়েছে যে এরকম মেডিসিন নেওয়ার পরে আরো বেশি রিয়াকশন করছে। তাহলে ওই ড্রাগটা দেখা গেছে যে তোমার সালফার কন্টেনিং কোনো ড্রাগ তুমি নিছো, কারণ সালফারের সাথে অ্যালার্জির খুবই সিভিয়ার রিঅ্যাকশন হয়। এই কারণে বলা হয় যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদেরকে সালফার কন্টেনিং ড্রাগ না দেওয়ার জন্য। তোমার হয়তো মেডিকেশনের মধ্যে সালফার কন্টেনিং কোনো ড্রাগ ছিল, দ্যাটস ওয়াই এটা আরো সিভিয়ার হয়েছে। ঠিক আছে, মেবি প্রেসক্রিপশন। তুমি কি ওইটার সাথে একটা ড্রাগই নিছো নাকি একাধিক ড্রাগ নিছো? নিলে কি ড্রাগ নিছো ওইটা বলতে হবে, এবং না, ওইটার আমি শুধু স্ট্রাকচারের মধ্যে একটা নিয়েছিলাম। ওইটার সাথে কোনো সালফার আছে কিনা ওইটার স্ট্রাকচারের মধ্যে, ওইটা দেখতে হবে। মন্টালুকাস্ট মন্টালুকাস্টের একটা মেডিসিন। মন্টেলিউকাস্ট তো ভালো ড্রাগ, এটা নিলে তো তোমার অ্যালার্জি হওয়ার কথা না, সিভিয়ার হওয়ার কথা না। তাহলে তোমার আন্ডারলাইং অন্য কোনো সমস্যা থাকতে পারে। মন্টেলিউকাস্ট তো ভালো ড্রাগ, ওটা তো অ্যাজমার কারণে নেওয়া হয় মেনলি। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? না, অনেকের স্যার ক্ষেত্রেই দেখা গেছে এখানে ওই যে ফার্মাকোজেনোমিক্স চলে আসবে। তাহলে তোমার ক্ষেত্রে যদি এটা সাইড এফেক্ট হয়ই থাকে, তাহলে তোমার এখানে পার্সোনালাইজড মেডিকেশনে যাইতে হবে। পার্সোনালাইজড মেডিকেশন হচ্ছে তোমার পুরো জেনেটিক মেকআপ দেখতে হবে, দেখে কেন এই ড্রাগটা তোমার ক্ষেত্রে সিভিয়ার রিঅ্যাকশন দিল ওইটা দেখতে হবে। তারপরে তোমাকে পার্সোনালাইজেশন করতে হবে ড্রাগের, যেটা অলরেডি প্র্যাকটিসে আসতেছে সামনে। ফিউচার অফ মেডিকেশন বলা যায় কাইন্ড অফ, যে ইন্ডিভিজুয়াল পেশেন্টের জন্য ইন্ডিভিজুয়াল টাইপের ড্রাগ এবং ইন্ডিভিজুয়াল তার জেনেটিক্স রিড করে। হ্যাঁ, বলো মৃন্ময়, বলো। স্যার স্যার আই একজন বলো, মৃন্ময় বলো, তারপর হাসনাইন বলো। আসিফ বল। বলো হাসনাইন বলো। স্যার স্যার ওই আইভিএস মানে স্যার ওই যে স্যার ইয়ার জন্য স্যার জেনেটিক্যাল টেস্ট, এটা কি নাকি স্যার ওই স্যার ওই আপনার ওই ড্রাগের রেজিস্ট্যান্স চেকিং এর স্যার টেস্ট স্যার, এটা আর কি স্যার আমি বুঝলাম না। কোনটা আইভিএস টেস্ট, কি টেস্ট? আইভিএস স্যার, আইভিএস আইভিএস টেস্ট? স্যার। স্যার আমার স্কিনে একটা প্রবলেম হচ্ছিল তো স্যার, এরপরে স্যার আমাকে টেস্টটা করতে বললো আর কি স্যার। টেস্টটা স্যার
আইবিএস টেস্টটা মেইনলি তো করা হয়, আমি যতটুকু জানি হচ্ছে তোমার প্রেগন্যান্সির জন্য করে মেবি আইবিএস টেস্ট। তোমার তোমার আইবিএস টেস্ট এটা কি ব্লাড টেস্ট করছে না? স্যার ব্লাড টেস্ট বলতে স্যার জেনেটিক, মানে আমার স্যার একটা প্রবলেম হয়েছিল কি, ওষুধ কাজ করতেছিল না আর কি স্যার, উল্টা আরো স্যার বেশি হইতেছিল। এরপরে স্যার বলতেছে এই টেস্টটা করে নিয়ে আসেন, আর 1 মাসের জন্য মেডিসিন দিছিল আর কি, এই আর কি। এটা আমি শিওর না আইবিএস এর ফুল ফর্ম কি হবে তাহলে তোমার এখানে, এটা বুঝলাম না আমি আসলে। স্যার আমি বলো। স্যার দেখছিলাম এই 16টা জিন রিঅ্যারেঞ্জমেন্টের যে স্যার ওই টেস্ট আর কি, 16টা জিন রিঅ্যারেঞ্জমেন্টের একটা টেস্ট ছিল স্যার, ক্যান্সার টেস্টের মতো একটা স্যার। ওইটাই হবে কিনা আসলে স্যার এটা নিয়ে কনফিউজ ছিলাম। স্কিন ক্যান্সার বা এরকম কোন একটা স্যার ধারণা করছিল কি। হইতে পারে, এটা আমি শিওর না। হাসান, টেস্ট রিলেটেড ব্যাপারগুলো আমরা তো এভাবে পড়ি না আসলে, এটা হচ্ছে কথা। হ্যাঁ বলো। স্যার স্যার পেন্টাজল আমরা স্যার নেই হচ্ছে হলো গ্যাস্ট্রোইন্টেরিয়াল ড্রাগ হিসেবে, হুম। কিন্তু স্যার পেন্টাজল ট্যাবলেটটা স্যার আমরা ওরাল হিসেবে নিচ্ছি। কিন্তু স্যার কেউ যদি স্যার এটা ওরালি না নিয়ে কেউ যদি এটা মনে করেন যে মিস ইউজ করে, এটা কি কোনো স্যার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিতে পারে? ধরেন স্যার গুঁড়া করে স্যার ইয়াবার মতো করে নিচ্ছে অনেকে, তাদের ক্ষেত্রে কি স্যার এটা কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেয়? হ্যাঁ দিবে এখন, কারণ হচ্ছে তোমার মানে তুমি যদি ওরাল অ্যাডমিনিস্ট্রেশন, কারণ এখানে ডিপেন্ড করবে হচ্ছে যে তুমি তুমি দেখবা যে কোনো কোনো ড্রাগ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ট্রাভেনাস নিলে খুব দ্রুত কাজ করে, মানে একবার ডিরেক্ট ব্লাডে নিলে, কারণ তুমি ওখানে 100% ড্রাগটাকেই ব্লাডে দিয়ে দিচ্ছ এবং এখানে কনসেন্ট্রেশন বেশি, মানে তোমার বডিতে ড্রাগের কনসেন্ট্রেশন বেশি থাকার কারণে দেখা গেছে যে তার ইফেক্টটা বেশি দিবে। সিমিলার ওয়েতে তুমি যদি মুখে নাও কোনো একটা ড্রাগকে, তখন দেখা গেছে যে তুমি মুখে নিচ্ছ বাট ওইটার অনেক অংশই দেখা গেছে বডি থেকে বের হয়ে যাবে, পুরোটা কিন্তু বডিতে অ্যাবজর্ব হবে না, ব্লাডে যাবে না, যেটা তোমার একবারে ইনজেকশন ফর্মে যেটা হইতো যে অনেক ড্রাগ হচ্ছে তোমার ব্লাডে থাকতো। তো ওই ক্ষেত্রে এটা হইতে পারে, যেমন লাং এর ক্ষেত্রে যেটা হয় যে লাং এর সার্ফেস এরিয়া অনেক বেশি হওয়ার কারণে লাং এ ড্রাগ অ্যাবজর্পশন অনেক ভালো হয়। তো যেমন তুমি দেখবা যে নাইট্রোগ্লিসারিন জাতীয় যে ধরনের ড্রাগ গুলো আছে, যেটা হচ্ছে তোমার যে ইনহেলার টাইপের দেখবা নেয় মানুষজন, এবং হার্ট অ্যাটাক বা কোনো ধরনের প্রবলেম হলে মানুষজন দেখা গেছে যে তোমার খুব দ্রুত রিকভার করে, উইদিন 30 মিনিট রিকভার করে, মানে এত তাড়াতাড়ি অ্যাকশন দেয়, কারণ হচ্ছে লাং এর উপর ড্রাগটা অ্যাপ্লাই করার কারণে তাড়াতাড়ি অ্যাকশনটা দেয়। এখন যে প্রবলেমটা হচ্ছে যে তুমি মনে করতেছো যে তোমার ওই ওই ড্রাগটাকেই একজন হচ্ছে ইনহেল করতেছে ইয়াবার মতো করে, তাই না? তুমি তো এটাই Yes, বলতেছো। এতে করে দেখা গেছে যে তার বডিতে কনসেন্ট্রেশন বেশি হবে, ওইটা কনসেন্ট্রেশন বেশি হলে অবশ্যই তোমার ওই ইফেক্টটা ডিফারেন্ট হবে। ওকে স্যার। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাক্ট না হলে তো সব ড্রাগ কি সব ফর্মে আমরা দিতে পারতাম, তাই না? যদি ফ্যাক্ট না হইতো, এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। আর কোনো আর কোনো কোশ্চেন নাই মনে হয়? তো ঠিক আছে, তোমাদের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার শেষ। আর পড়াশোনা করো, বেসিক ফার্মাসিউটিক্স এর চ্যাপ্টার অনেকগুলা, আর অনেকগুলা চ্যাপ্টার আমাদের আছে, লং জার্নি কাইন্ড অফ। তো নেক্সট আমাদের দুইটা চ্যাপ্টার হয়তো বা হইতে পারে, একটা হচ্ছে ক্যালকুলেশন আর একটা হচ্ছে এক্সিপিয়েন্ট। যদি এক্সিপিয়েন্ট হয় তাহলে অনেক বড় চ্যাপ্টার এবং মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের এই বেসিক ফার্মাসিউটিক্স পুরো কোর্সের, এক্সিপিয়েন্ট চ্যাপ্টারটা। তো যদি ওই চ্যাপ্টারটা আমরা শুরু করি তাহলে হয়তো বা কালকে ওই চ্যাপ্টারটা পড়াবো আমি, আর যদি ওইটা না হয় আমরা যদি করি কি বলে ক্যালকুলেশন হয়, তাহলে আমি আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে আমি রাতে হয়তো বা বানাবো। আচ্ছা, আর কোশ্চেন অ্যান্সার ফোরামের কথা বারবার বলি, সবাই পার্টিসিপেট করবা, কারণ এগুলো হচ্ছে আমি ট্র্যাক করতে পারি যে কে কে পার্টিসিপেট করছে কে কে করে নাই। ইন দ্য মিন টাইম এইচ পাইপ পি তোমাদের আজকের চ্যাপ্টারের পরে যেহেতু চ্যাপ্টার শেষ, একটা ইন্টারেক্টিভ কুইজ লাস্টে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এইচ5পি, আগের মতোই পার্টিসিপেট করবা। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, সবার যেহেতু রেজিস্ট্রেশন মোটামুটি হয়ে গেছে, সো আই থিঙ্ক আমরা এবার অ্যাটেন্ডেন্সটা এইভাবে নিতে পারি। আচ্ছা, মৌসা তো নাই না? আমি নাম ডাকতেছি, সবাই একটু রেসপন্স করবা। মৌসা আছে? হ্যালো স্যার। না স্যার।
হ্যাঁ বলো। ইন্টারেক্টিভ কুইজ বুঝিনি, একটু আরো একটু বলবেন? প্রথম চ্যাপ্টারে তার মানে তুমি পার্টিসিপেট করো না ইন্টারেক্টিভ কুইজে। প্রথম চ্যাপ্টারটা যখন শেষ করছিলাম ফার্মাসি প্রফেশন, তখন একবারে কোশ্চেন অ্যান্সার ফোরামের নিচে এসপিআইপি নামে একটা টার্ম ছিল, যেটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে ইন্টারেক্টিভ কুইজ, যেটা হচ্ছে পুরো চ্যাপ্টারের উপরে একটা সামারি কুইজ, যে তুমি যা যা শিখছো তার উপরে 4টা 5টা কোশ্চেন থাকে, সেটা তুমি অ্যান্সার করবা। এখানে আপাতত কোনো মার্ক নাই, আমি বলছি অনলাইন অ্যাক্টিভিটির উপর যদি মার্ক রাখা হয় তাহলে কারা কারা এখানে পার্টিসিপেট করছে আমি এটার উপর মার্ক করব। সো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই হচ্ছে একটা ইন্টারেক্টিভ কুইজ আছে, যেখানে 4টা 5টা কোশ্চেন থাকবে, তোমার জাস্ট ঢুকে ওইখানে অ্যান্সার করবো। অলরেডি ইন্টারেক্টিভ কুইজটা আমি অন করে রাখছি, কারণ গত দিন আমি একটা ব্যাচের সাথে তোমার প্রেসক্রিপশন চ্যাপ্টারটা শেষ করছি। সো তোমরাও আজকে ঢুকবা, ঢুকে হচ্ছে সবাই ওই ইন্টারেক্টিভ কুইজটাতে পার্টিসিপেট করবা, ঠিক আছে? যেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার ফোরামের নিচে থাকবে এইচ বাই পি আকারে, মানে নাম থাকবে হচ্ছে এইচ বাই পি, লেখা আছে ওখানে ইন্টারেক্টিভ কুইজ। জাস্ট ক্লিক করলে ওইখানে এমসিকিউ, ট্রু ফলস এই জাতীয় 5টা 6টা কোশ্চেন পাবা, ওইটাতে অ্যান্সার করে বের হয়ে যাবে, শেষ। আমি বলছি লাস্ট লেকচার, প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্ট লেকচারের পরে আমরা হচ্ছে এইচ বাই পি নেব, ঠিক আছে? তো আমাদের আজকে যেহেতু এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এইচ বাই পিটা নিয়ে নিচ্ছি।